আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স। আজকে আমাদের ভিডিও টপিক হলো অর্থনীতির প্রথম পত্রের চ্যাপ্টার 8, যেটাকে বলা হয় খাজনা। তো এখান থেকে আমরা দেখব যে কি কি জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন এখান থেকে আমরা পড়বো, বা এখান থেকে কোন কোন জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন আমাদের পড়া উচিত পরীক্ষার জন্য, বা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখার জন্য। তো আমরা দেখে নিই যে জ্ঞানমূলক কোয়েশ্চেনের মধ্যে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখব যে জ্ঞানমূলক কোয়েশ্চেনের মধ্যে কিন্তু যেটা প্রথমে রয়েছে সেটা হলো নিম খাজনা কাকে বলে। নিম খাজনা কাকে বলে? এখন বলা হয়েছে যে মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে একটা জিনিস মাথায় রাখবে, যে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে বলা হয় নিম খাজনা। মূলত আমাদের যে উৎপাদনের উপকরণ কি কি রয়েছে, একটা মানব সৃষ্ট, একটা যেটা মানব সৃষ্ট নয়, প্রকৃতি থেকে আমরা প্রাপ্ত হয়েছি। যেমন ভূমি, ভূমি কিন্তু একটা প্রকৃতি থেকে প্রাপ্ত হওয়া জিনিস বা পাওয়া একটা জিনিস, যেটার কিন্তু আমরা যোগান চাইলেই বাড়াতে বা কমাতে পারবো না। কিন্তু এমন কোনো কিছু কিন্তু রয়েছে, এমন কোনো উপাদানও রয়েছে যেগুলো কিন্তু কি মানব সৃষ্ট, যেগুলো আমরা উৎপাদন কাজে ব্যবহার করি। যেমন যন্ত্রপাতি, তারপর কলকারখানা, এগুলো কিন্তু কি মানব সৃষ্ট। তো এগুলোর জন্য স্বল্পকালে, মানে খুবই কম সময়, স্বল্পকাল বলতে 6 মাসের কম সময় কিন্তু বোঝানো হয়। তাহলে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম খাজনা বলা হয়ে থাকে। তাকে কি বলে? নিম খাজনা বলে। এখন অনেকে খাজনার কনসেপ্টটাই জানো না। খাজনা হলো যে মানে ভূমি থেকে আমরা যে পরিমাণ আয় পাই বা আয় করি সেটা হলো খাজনা বলা হয়। আর নিম খাজনা হলো যেটা উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে আমরা যে আয়টা পাবো তাকে কি বলা হয়ে থাকে? খাজনা, নিম খাজনা বলা হয়ে থাকে। খাজনার কনসেপ্টটা হলো টাকা, বা যে ভূমি থেকে প্রাপ্ত টাকা, আর নিম খাজনা হলো যে স্বল্পকালে অতিরিক্ত আয় পাওয়া কোত্থেকে, সেটা হলো মানুষ সৃষ্ট উৎপাদনের উপকরণ থেকে। তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে অর্থনীতিতে খাজনা কি, যে জিনিসটা আমি একটু আগে বললাম। জমি ব্যবহারের জন্য অর্থ, তার যে অর্থ মালিককে দেওয়া হয় তাকে কি বলা হয়? খাজনা বলা হয়ে থাকে। খাজনা কিন্তু মেইনলি জমি থেকে পাওয়া যে অর্থ বা যে মানিটা আমরা পাই জমি থেকে, সেটাকেই আমরা খাজনা বলবো। ঠিক আছে, একদম নর্মাল ভাষায়। তারপর রয়েছে অনুপার্জিত অর্থ কি, অনুপার্জিত আয় কি? আয় মূলত কয় ধরনের হয়ে থাকে? যেটা আমরা উপার্জন করি নিজের শ্রম দ্বারা, নিজের দক্ষতা দ্বারা, নিজের কাজ দ্বারা। আরেকটা হলো অনুপার্জিত। বোঝা যাচ্ছে, যেটা আমরা যদি একটু এলাবোরেট করি বা ভাঙি, তাহলে বোঝা যাচ্ছে যে আয়টা আমাদের উপার্জিত নয়, বা আমরা এফোর্ট দিয়ে যে আয়টা করিনি। তাহলে দেখি কি বলা হয়েছে। ভূমির মালিকের নিজস্ব শ্রম এবং বিনিয়োগ ব্যতীত ভূমির মূল্য বৃদ্ধির ফলে মালিকের যে অতিরিক্ত আয় হয় তাকে কি বলা হয়? অনুপার্জিত আয় বলা হয়। এখন আমরা নিজেদের ভাষায় বলতে পারি যে তাদের নিজস্ব ইনভেস্টমেন্ট ব্যতীত শুধুমাত্র জমির অবস্থানগত কারণে বা জমির কোনো একটা কিছুর কারণে ভূমির মূল্য বৃদ্ধি, এখানে বলে হয়েছে কি ভূমির মূল্য বৃদ্ধি কি কারণে? হয়তো অবস্থানগত কারণে একটা ভূমি ছিল যেটার দাম ছিল একসময় 1 লাখ টাকা, কিন্তু অবস্থানগত কারণে, মানে এটার দুই পাশে রাস্তা হয়ে যাওয়া বা এখানে জনবসতি বেড়ে যাওয়া, এর কারণে কি হয়েছে, এটা প্রপার ভূমিতে সৃষ্টি হয়েছে বা প্রপার যে ল্যান্ড সেটা হয়েছে। তো তখন কি হবে? ভূমির মূল্য কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। বা এখানে কোনো এলিট সোসাইটি এসে বসবাস করা শুরু করলো, তখন মানুষ কি করবে? এই জমির প্রতি আকৃষ্ট হবে বা জমির দামটা কিন্তু বেড়ে যাবে। তাহলে কি হয়? ভূমির মালিকের নিজস্ব শ্রম ব্যতীত, মানে সে কোনো শ্রম দেয়নি এখানে, অন্য বিনিয়োগ ব্যতীত, তাহলে ভূমির মূল্য যখন বৃদ্ধি হয় এবং সে কারণে যে অতিরিক্ত আয় পাওয়া যায়। তো কি বলেছিলাম, যখন 1 লাখ টাকা ছিল, তারপর এই রাস্তাঘাট হওয়ার ফলে কি হয়েছে, তখন হয়তো 2 বছর পর বা 3 বছর পর এটা জমির দাম বেড়ে 5 বা 10 লাখ টাকা হলো। মালিককে কি কোনো কিছু ইনভেস্ট করতে হলো? হলো না। তাহলে ইনভেস্টমেন্ট ব্যতীত যে পরিমাণ দামটা বেড়ে যায় বা অতিরিক্ত আয় পায় মালিক নিজে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু অনুপার্জিত আয় বলা হয়ে থাকে। তারপর নেক্সট কোয়েশ্চেন, মোট খাজনার সূত্রটি লেখো। এখন একটা খাজনার সূত্র রয়েছে, সেই সূত্রটি হলো জমির বিশুদ্ধ খাজনা। বিশুদ্ধ খাজনা বলতে যে জমি থেকে আমরা, জমি যদি আমরা কাউকে চাষ করতে দিই, বা জমি আমি বললাম যে তুমি এখানে চাষ করো, যে পরিমাণ টাকা আসবে তার এক অংশ বা চুক্তি করে খাজনা নিয়ে নিলাম, তাহলে সেখান থেকে যে খাজনাটা আসবে, মানে বিশুদ্ধ খাজনাটা আসবে, সেটা হলো জমির বিশুদ্ধ খাজনা। তারপর আছে মূলধন বিনিয়োগ বাবদ সুদ। আমি একটা কোম্পানিতে কোনো মূলধন বিনিয়োগ করলাম, মূলধন বিনিয়োগ করলে সেখান থেকে আমার যে প্রফিট আসবে, প্রফিট থেকে আমরা বললাম যে আমাকে শেয়ার দিতে হবে বা আমাকে কি করতে হবে? সুদ দিতে হবে, সে সুদ। তারপর প্রাপ্তিযোগ্য মজুরি, যে লেবারটা আমি ইনভেস্ট করছি, সেই লেবারটা যে পরিমাণ মজুরি পাচ্ছে, সেই সেই যে ওয়েজ পাচ্ছে বা মজুরি পাচ্ছে, সেটা হলো প্রাপ্তিযোগ্য মজুরি। আর মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর,
এখন ভূমির জন্য বা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য তো সরকারকে একটা নির্দিষ্ট ট্যাক্স দিতে হয় বা অ্যামাউন্টের ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্স এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, যে ঝুঁকি গ্রহণ করছে বা সংগঠন যে করছে তার জন্য যে ঝুঁকি গ্রহণ করলো সংগঠন, সেই যে সংগঠনের জন্য যে মুনাফা, সেই মুনাফাটা মিলিয়ে মোট খাজনা হয়। তাহলে মোট খাজনা আমরা কয়টা দেখলাম? 5টা জিনিস দেখলাম। একটা হলো জমির বিশুদ্ধ খাজনা, এটা হলো জমি থেকে যেটা পাবো সেটা হলো, তারপর হলো সুদ, একটা যে মূলধন বিনিয়োগ করে সুদ, তারপর হলো মজুরি, একটা হলো কি, একটা হলো মজুরি, আর এটা হলো কর যেটা আমরা সরকারকে দিচ্ছি, আর একটা হলো ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা। ঝুঁকি যে গ্রহণ করলো তার জন্য কি হচ্ছে, তার জন্য কি মুনাফা তৈরি হচ্ছে, সেটা হলো ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা। এটাকে কি বলে? মোট খাজনা বলে। নিট খাজনা কি? এখন অনেকেই বলবে নিম খাজনা নিট খাজনা এক, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে নিম খাজনা আর নিট খাজনা কিন্তু এক না, দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট। নিট খাজনা হলো যে এখানে বলা আছে নিট খাজনা কাকে বলে। মোট খাজনা হতে মূলধনের সুদ, এই যে মূলধন বিনিয়োগ বাবদ যে সুদ রয়েছে সুদ, এবং বাড়ি ও তত্ত্বাবধানের নিমিত্তে মজুরি, যে মজুরিটা রয়েছে, এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা বাদ দিলে যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয়? নিট খাজনা বলা হয়। তাহলে নিট খাজনা হলো এই মূল সুদটা বাদ যাবে, মজুরি বাদ যাবে এবং মুনাফা বাদ যাবে। তাছাড়া যেটা থাকে বা যে অর্থটা আমি প্রদান করব কোনো একটা জমির মালিককে, সেটা কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হবে যে নিট খাজনা। আবারও বলছি, নিম খাজনা এবং নিট খাজনা এই দুটো অ্যান্সার করার সময় একটু সতর্ক থাকবে যে নিট খাজনা হলো যে মানুষের সৃষ্ট উপকরণের জন্য স্বল্পকালে, অবশ্যই এই জিনিসটা তুমি মেনশন করবে, স্বল্পকালে যে টাকাটা তুমি পাও বা যে অর্থটা তুমি পাও, যে অতিরিক্ত আয় পাও, তাকে বলা হয় নিম খাজনা। আর নিট খাজনা হলো যে এই যে সুদটা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ, মজুরি, সেটা হলো বাড়ি এবং তত্ত্বাবধানের জন্য মজুরি, এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এই তিনটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তোমার কি হবে? সেটাই তোমার কিন্তু নিট খাজনা হবে। তারপর হচ্ছে এখানে খাজনা কাকে বলে। আমরা একটু আগে দেখেছি যে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করা হয়ে থাকে, তাহলে একজন মালিক যে যে জমিটা ওন করছে তার থেকে যে আমরা নিব, সে জমিটা নিব, নেওয়ার ফলে আমরা যে তাকে টাকা দিব বা যে নির্দিষ্ট অ্যামাউন্টটা দিব সেটাকে কি বলা হয়? খাজনা বলা হয়। খাজনা কিন্তু ভূমির সাথে রিলেটেড, ভূমির জন্য প্রদত্ত অর্থকে কি বলা হয়? খাজনা বলা হয়ে থাকে। তারপর উদ্বৃত্ত কাকে বলে? খুবই সহজ। কোনো যদি কোনো উপাদান যোগান দামের অতিরিক্ত পারিশ্রমিক নেয়, মানে যদি যে উপাদানগুলো রয়েছে বা উৎপাদনের জন্য যে সকল উপাদান রয়েছে সেগুলো যদি যোগান দাম, যে পরিমাণ যোগান দিল তার থেকে অতিরিক্ত পারিশ্রমিক নেয়, মানে যতটুকু যোগান দিয়েছে তার থেকে অধিক পারিশ্রমিক নেয়, তাহলে তাকে কি বলবে? উদ্বৃত্ত বলবে। তাকে কি বলবে? উদ্বৃত্ত বলবে। তাহলে এই কোয়েশ্চেন শেষ। তারপর নেক্সট কোয়েশ্চেন আসলে হলো মোট খাজনা কি? মোট খাজনা হলো কোনো ভূমি বা বাড়ি ব্যবহারের জন্য ব্যবহারকারীটি নির্দিষ্ট সময়ে ভূমি বা বাড়ির মালিককে যে অর্থ প্রদান করে তাকে কি বলে? মোট খাজনা বলা হয়ে থাকে। এখানে কিন্তু ভূমির সাথে সাথে ভূমির ওপর যে সকল জিনিসগুলো তুমি কনস্ট্রাক্ট করবে বা যে সকল জিনিসগুলো তুমি বানাবে সেগুলো থেকেও প্রাপ্ত অর্থ যে আমরা ভূমির মালিককে দেবো বা জমির মালিককে দেবো, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় মোট খাজনা। তাহলে ঠিক আছে, মোট খাজনার কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন হলো খাজনা তত্ত্বের প্রবর্তককে। এটা হলো একটা মুখস্থ করার জিনিস, খাজনা তত্ত্বের প্রবক্তা হলো ডেভিড রিকার্ডো। রিকার্ডোতে খাজনা তত্ত্বের জনক বলা হয়। রিকার্ডোকে কি বলা হয়? খাজনা তত্ত্বের জনক বলা হয়। তারপরে রয়েছে চুক্তিবদ্ধ খাজনা কাকে বলে। চুক্তিবদ্ধ খাজনা একটু আগে আমি একটু মেনশন করেছিলাম যে জমি বা ভূমি বা বাড়ি কোনো ব্যবহারকারীর জন্য ব্যবহার করার জন্য, মানে আমি একজনের জমি বা ভূমি বা বাড়ি ব্যবহার করছি, সেই ব্যবহার করার জন্য আমি তার সাথে যে তাকে যে টাকাটা দেব বা তার থেকে আমি যে জমির ইউটিলাইজেশন যে নিব, সেটা নেওয়ার জন্য দুইজনের মাঝখানে যদি আমরা টাকা এই আদান প্রদানের জন্য চুক্তি করি তখন তাকে চুক্তিবদ্ধ খাজনা বলা হয়ে থাকে। এই যে ব্যবহারকারীর সঙ্গে পূর্ব চুক্তির মতো স্থির করা হলে একে চুক্তিবদ্ধ খাজনা বলে। যদি আমার লেনদেনটা চুক্তি অনুযায়ী হয় বা আমি যদি কোনো চুক্তি করে তারপর এই লেনদেন শুরু করি তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে চুক্তিবদ্ধ খাজনা। তারপর নেক্সট কোয়েশ্চেন, 1 একর ভূমির জন্য উৎপাদনকারী কত খাজনা দিবে তা কিভাবে নির্ধারিত হয়? নির্ধারিত হবে হলো প্রান্তিক উৎপাদন দ্বারা, মানে সেই জমিতে কি পরিমাণ উৎপাদন হবে। প্রান্তিক উৎপাদন কিন্তু মোট উৎপাদন এর মতো না। আমি যদি বলি যে মোট কতটুকু উৎপাদন হলো, তাহলে আমরা দেখব যে প্রথমে কতটুকু হয়েছিল, তারপর দ্বিতীয়টুকু কতটুকু হয়েছিল, তৃতীয় কতটুকু হয়েছিল, সেটা হলো মোট উৎপাদন। আর প্রান্তিক উৎপাদন হলো যে জমির যদি আমি পরিবর্তন করতাম তার ফলে এর যে উৎপাদনের পরিবর্তন হচ্ছে, মানে আমার বাড়ানো বা কমানোর ফলে কতটুকু উৎপাদনের পরিবর্তন হচ্ছে তাকে বলা হবে প্রান্তিক উৎপাদন। তাহলে সেই প্রান্তিক উৎপাদন দ্বারা কি হবে? ভূমির কিন্তু খাজনা নির্ধারিত হবে।
তারপর রয়েছে প্রান্তিক জমি কাকে বলে? প্রান্তিক জমি যে জমি ব্যবহারের জন্য শুধু যোগান দাম দিতে হয় এবং জমির উৎপাদন শুধু যোগান দামের সমান হয়। মানে যোগান দাম বলতে এখানে যতটুকু ভূমি তোমাকে দিচ্ছে বা যোগান দিচ্ছে সেই অনুযায়ী তুমি কি পরিমাণ দাম দিচ্ছ সেটা হলো তোমাদের কি হবে, যোগান দাম বলবে। এবং সেই জমির উৎপাদন যদি শুধু যোগান দামের সমান হয়, যতটুকু উৎপাদন হচ্ছে যোগান দাম যদি তার সমান হয়, মানে যোগানের যে যতটুকু আমরা দিলাম সেটা যদি সমান হয়, তাহলে তাকে কি বলবে, যে তাহলে তাকে বলবে হলো প্রান্তিক জমি। অর্থাৎ খুবই সহজ ভাষায়, সহজ কথায়, যদি জমির উৎপাদন ব্যবহারের জন্য শুধুমাত্র যদি যোগান দাম দিতে হয়, আর কিছু দিতে না হয়, অন্য কোনো কস্ট না থাকে, তাহলে তাকে বলবে প্রান্তিক জমি। তারপরে রয়েছে ভূমির যোগান অস্থিতিস্থাপক হয় খাদ্যশস্যের যোগান কেমন হয়? যোগান তো অপরিবর্তিত থাকবে, কারণ ভূমির যোগান অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক মানে হলো যেটা বাড়ানো যায় না বা কমানো যায় না, যেটা স্থির, যেটা স্থিতিস্থাপক নয় বা ইলাস্টিসিটি নেই। আমি চাইলে যেটাকে আমরা টেনে বড় করতে পারবো না, ইলাস্টিসিটি নেই, তাকে বলা হবে অস্থিতিস্থাপক, তাই না? অস্থিতিস্থাপক মানে স্থির, যেটার আমি যোগান বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। এরকম যদি হয়, অবশ্যই জমির যোগান স্থির। জমির কি চাইলেই আমরা বাড়াতে পারবো? জমির যোগান এখন যদি 1 একর জমি থাকে, চাইলেই কি আমি সেটাকে টেনে 2 একর বানাতে পারবো? পারবো না। তাহলে সেই যদি যদি অস্থিতিস্থাপক থাকে, মানে স্থির থাকে, তাহলে খাদ্যশস্যের যোগানও কিন্তু অপরিবর্তিত থাকবে, কারণ ওই জমিতে ওই পরিমাণের থেকে বেশি খাদ্য আর উৎপাদন করা যাবে না। তারপর রয়েছে খাজনা এবং জনসংখ্যার মধ্যে সম্পর্ক কেমন? খাজনা এবং জনসংখ্যার মাঝখানে সম্পর্ক ধনাত্মক, কারণ যখন মানুষ অধিক হবে, জনসংখ্যা যখন অধিক হবে, তখন অধিক মানুষের জন্য খাদ্য উৎপাদন করতে হবে, অধিক মানুষের জন্য বাসস্থান ব্যবহার করতে হবে, তখন অধিক জমি প্রয়োজন হবে, সেই জন্য অধিক জমির খাজনা দিতে হবে। তাহলে যদি জনসংখ্যা বাড়ে, খাজনা বাড়বে, জনসংখ্যা কমলে খাজনা কমবে। তারপর আমরা চলে যাই অনুধাবনমূলক কোয়েশ্চেনে। অনুধাবনমূলক কোয়েশ্চেনের ফার্স্টে রয়েছে খাজনা কেন দেওয়া হয়? খাজনা দেওয়া হয় কারণ ভূমির যোগান সীমাবদ্ধ। এই ভূমির যোগান সীমাবদ্ধ ভূমি ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই একটা অ্যামাউন্ট দিতে হবে জমির মালিককে। সেজন্য যদি এখন এখন বলা হয়ে থাকে, অনেকে কোয়েশ্চেন করতে পারে, যদি আমি কোয়েশ্চেন করতে পারি যে জমির যদি কি হতো, যোগান সীমাবদ্ধ না হতো, মানে আমরা যতটুকু চাই ততটুকু জমি যদি পেতাম, তাহলে কি খাজনা থাকতো? উত্তরটা হবে যে খাজনা থাকতো না। যদি আমাদের এমন হতো যে আমাদের কোনো বাউন্ডারি নেই, আমাদের দেশের কোনো বাউন্ডারি নেই, আমি চাইলেই ইন্ডিয়ার জমি ব্যবহার করতে পারি, চাইলেই পাকিস্তানের জমি ব্যবহার করতে পারি, তাহলে কি হতো, জমির কোনো লিমিটেশনস থাকতো না, ফলে আমাদের কিন্তু জমি ব্যবহারের জন্য কোনো খাজনা দিতে হতো না। জাস্ট বিকজ অফ জমির যোগান সীমাবদ্ধ, এটার একটা ইলাস্টিসিটি রয়েছে, মানে ইলাস্টিসিটি নেই, এটা একটা অস্থিতিস্থাপক জিনিস, সেই কারণে কি করতে হয়, জমির জন্য খাজনা দিতে হয়। তাহলে জমির উর্বরতা পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। এখন দেখো, উর্বরতা পার্থক্যের জন্য খাজনার উদ্ভব কিভাবে হয়? যে জমি বেশি উর্বর, সে জমি মানুষের নেওয়ার বা সেই জমিতে চাষ করার টেন্ডেন্সি বেশি, ফলে সেই জমির চাহিদা বেশি, সেজন্য সেই জমির খাজনাও বেশি হয়ে থাকে। জমির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো জমি যদি বেশি উর্বর হয়, তাহলে কি হবে, খাজনা বেশি হবে, আর কম হলে, আবার কোনো জমি কম উর্বর হলে খাজনা কম হবে। অপেক্ষাকৃত বেশি উর্বর জমির খাজনাও বেশি, আবার অবস্থানগত কারণে কি হয়, খাজনার উদ্ভব ঘটে। এসব কারণে খাজনা দেওয়া হয়ে থাকে। এখানে কি কি জিনিস হয়েছে? একটা হলো অবস্থানগত কারণ, আর একটা হলো উর্বরতা, তাই না? একটা হলো অবস্থানগত কারণ, একটা হলো উর্বরতা, আর একটা হলো জমির যোগান সীমাবদ্ধ। এই 3টা পয়েন্ট যখন এই কোয়েশ্চেন আসবে, এই কোয়েশ্চেনের মধ্যে উল্লেখ করবে, তাহলে দেখবে যে খুব সহজ। অনেকেই বলো যে লাইন টু লাইন কিভাবে মুখস্থ করব? লাইন টু লাইন মুখস্থ করার দরকার নেই, তুমি যেমন কি পয়েন্ট মনে রাখো, যেমন এখানে অবস্থানগত কারণ, উর্বরতা, সীমাবদ্ধতা, এরকম যদি কিছু পয়েন্ট মনে রাখো, কি পয়েন্ট মনে রাখো বা কি ওয়ার্ডস মনে রাখো, তাহলে কিন্তু এখান থেকে তুমি এলাবোরেট করতে পারবে। তোমার কিন্তু লাইন টু লাইন মুখস্থ করার কোনো দরকার হবে না। তারপর আছে অনুপার্জিত আয় কাকে বলে? আমরা জ্ঞানমূলকে পড়েছিলাম অনুপার্জিত আয় কি, যেটা হলো যে আয়ের জন্য বাড়তি পরিশ্রম বা অর্থ ব্যয় করতে হয় না। আমরা কোনো রকম এফোর্ট ছাড়াই বা কোনো পরিমাণ দক্ষতা ছাড়াই, শুধুমাত্র প্রকৃতিগত কারণে বা অবস্থানগত কারণ পরিবর্তন হওয়ার জন্য বা অবস্থান পরিবর্তন হওয়ার জন্য বা ফ্যাসিলিটিস বাড়ার জন্য যে পরিমাণ আয়টা আসে, সেটাকে কি বলা হয়, অনুপার্জিত আয়, যার জন্য আমার কোনো এফোর্টস দিতে হয়নি। সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রী বা জমির মূল্য বৃদ্ধি পেলে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়। এখন আমরা এটা কি মিন করে দেখি,
সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বা কোনো এলাকা বা শহরের জনসংখ্যা বৃদ্ধি পেলে, যদি কোনো এলাকা বা শহরের জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে অতিরিক্ত কি হয়, শিল্প কারখানা, রাস্তাঘাট, নালা নর্দমা, বৈদ্যুতিক ব্যবস্থা প্রভৃতির উন্নতি হলে সেখানকার জমির খাজনা বেড়ে যায়। এখন আমি যদি এই বইয়ের ভাষায় না বলে একদম সহজ ভাষায় বলি, যেমন হলো যে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ক্রিয়েট হলো, সেখানে কোনো একটা এলাকায় ইন্ডাস্ট্রি ক্রিয়েট হলো, ফলে মানুষ কি হবে, সেই তাদের জবের জন্য বা তাদের কাজের জন্য সেই এলাকায় ভিড় জমাবে, তাই না? তখন কি হলো, জমিটার কিন্তু কোনো পরিবর্তন হলো না, জাস্ট বিকজ অফ দিস ইন্ডাস্ট্রিজ এটা কি হলো, এটার একটা দাম বেড়ে গেল বা এটা একটা চাহিদা, ডিমান্ড বেশি বেড়ে গেল, তখন কিন্তু মানুষ এখানে বেশি আসবে। ফলে জমির মালিক কি করবে, সে যদি 2 বছর আগে 2 লাখ টাকায় প্রতি বিঘা জমি বিক্রি করতো বা প্রতি একর জমি বিক্রি করতো, তাহলে কি করতো না, প্রতি বিঘা জমি যদি বা শতাংশ যদি বিক্রি করতো, তাহলে কি হবে, 2 বছর পরে ফ্যাসিলিটিস বাড়ার কারণে সে কিন্তু 10 লাখও করতে পারে। এটা নির্ভর করে সেই সুযোগ বা ফ্যাসিলিটিসের উপরে। তারপরে এই বর্ধিত আয়ের জন্য কি করা হয় না, মালিককে কোনো পরিশ্রম ব্যয় করতে হয় না, এজন্য একে কি বলা হয়, অনুপার্জিত আয় বলা হয়। তারপর আমরা আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হলো ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এটা আমরা জ্ঞানমূলকে পড়েছিলাম না, ভূমির যোগান কেন অস্থিতিস্থাপক? অস্থিতিস্থাপক বলতে বোঝায় যেখানে উপকরণের যোগান বৃদ্ধি পায় না, তাই না? মানে যেখানে যোগান বৃদ্ধি পায় না, উপকরণ তো না, উপকরণ ফিক্সডভাবে বলে দেওয়া লাগবে না, যেটার যোগান বৃদ্ধি পায় না, যেটাকে আমরা চাইলে টেনে বড় করতে পারি না, ইলাস্টিসিটি নেই, যে বা যেটা স্থিতিস্থাপকতা নেই, সেটাই অস্থিতিস্থাপক। ঠিক আছে, যেটাকে আমরা চাইলেই, যার যোগান আমরা বৃদ্ধি করতে পারবো না। ভূমিকে আমরা চাইলেই যোগান বৃদ্ধি করতে পারি না। প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ ভূমির চাহিদার হ্রাস বৃদ্ধিতে প্রকৃতি প্রদত্ত ভূমির যোগানের পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এখন হয়ে গেল যে কোনো একটা জিনিস হলো, জনসংখ্যা বৃদ্ধি পেলো, সেই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি যোগান বৃদ্ধি পাবে না। তাহলে ভূমি এমন একটি উপাদান যার চাহিদা যতই বৃদ্ধি পাক না কেন কখনো যোগান বৃদ্ধি করা সম্ভব না, তাই ভূমির যোগানকে কি বলা হয়, সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলা হয়ে থাকে। কেন খাজনা দামের অন্তর্ভুক্ত নয় বা খাজনা দামকে প্রভাবিত করে কিনা? এখন একটা জিনিস মনে রাখো বা একদম মাথা ঢুকিয়ে রাখো, খাজনা কি হয়, খাজনা কিন্তু দামের অন্তর্ভুক্ত নয়। খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। একটা দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে খাজনা কিন্তু কোনো প্রভাব রাখে না। ঠিক আছে, এখন আমি বলবো এই কলমের দাম কেন 5 টাকা হলো, কারণ কারখানার জন্য ওদের তো খাজনা দিতে হয়েছে, এরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই। মানে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, দামের মধ্যে খাজনা ইনক্লুড থাকে না। কেন থাকে না? ভূমিতে যে উদ্বৃত্ত উৎপন্ন হয় তার মূল্য নির্ধারিত হয় খাজনা দ্বারা, তাই খাজনা দামের অন্তর্ভুক্ত হয় না। মানে ভূমিতে যে উদ্বৃত্ত উৎপন্ন হয় তার মূল্য নির্ধারিত হয় খাজনা দ্বারা, যে পরিমাণ ফসল বা যে পরিমাণ এক্সট্রা উৎপন্ন হয় তার মূল্য নির্ধারিত হয় কি দ্বারা, খাজনা দ্বারা। এখানে বলা হয়েছে দ্রব্যের দাম বৃদ্ধির ফলে খাজনা বৃদ্ধি পায়। দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায়, মনে করো যে এখন এই কলমটার দাম নির্ধারিত হওয়ার জন্য কিন্তু খাজনা প্রভাব ফেলেনি, কিন্তু এই কলমের দাম যদি বৃদ্ধি পায়, কলমের দাম যদি 5 টাকা থেকে 10 টাকা হয়, তাহলে কিন্তু আমার অবশ্যই খাজনাটা বেশি দিতে হবে। এইটাই এখানে বলা হয়েছে। কিন্তু খাজনা বৃদ্ধি পেলে দ্রব্যের দাম বৃদ্ধি পায় না, অর্থাৎ খাজনা দ্বারা দাম প্রভাবিত হয় না। মানে আমাদের যদি খাজনা যদি 2 টাকা থাকে, দ্রব্যের দামও যদি এখন 2 টাকা হতে পারে, যদি 3 টাকা হয় তাহলে দ্রব্যের দাম কিন্তু 3 টাকা হবে না, কারণ খাজনা দ্বারা দাম প্রভাবিত হবে না। কিন্তু এটার যদি দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু খাজনা, এখানে যদি দাম 3 টাকা থেকে 4 টাকা হয়, ও কিন্তু বাড়ানোর জন্য লাফালাফি করবে। এক্ষেত্রে খাজনা হলো দামের ফল, কিন্তু দাম খাজনার ফল নয়। যেমন যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, শস্যের দাম খাজনা দ্বারা নির্ধারিত হয় না, বরং খাজনায় দাম দ্বারা নির্ধারিত হয়। মানে এখানে শস্যের দাম যদি বাড়ে, খাজনার দামও কিন্তু বাড়বে বা খাজনার পরিমাণটাও বাড়বে, সেটা বলা হয়েছে। তাই খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। বুঝলে? তারপরে নেক্সট কোয়েশ্চেন আসে হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে কেন খাজনার উদ্ভব হয়। এখন আমরা প্রথমে দেখে নিই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হলো নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক পরিমাণ মূলধন নিয়োগ করলে অধিক পরিমাণ মূলধন নিয়োগ বাড়তে থাকলে প্রাথমিক অবস্থায় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও পরবর্তীতে ক্রমহ্রাসমান হারে বাড়ে।
সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে বোঝার চেষ্টা করি। যদি একটা কোনো জমিতে মূলধন একই হারে বিনিয়োগ করা হয় বা শ্রমও একই হারে বিনিয়োগ করা হয়, প্রথমে কি হবে যে উৎপাদন বাড়বে। আমি হয়তো 2 দিন কাজ করলাম, 3 দিন কাজ করলাম বা 1 মাস কাজ করলাম, অনেক বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু সেই আমি যদি সেকেন্ড মান্থেও সেই পরিমাণ এফোর্টই দিই, তখন দেখা যাবে যে এইটা কিন্তু সেই পরিমাণ কি হবে না, উৎপাদন হবে না। একে কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। ভূমিতে এই বিধি কার্যকর। কেন কার্যকর? এটা অনেকের কোয়েশ্চেন না, যে কেন ভূমিতেই কার্যকর? কারণ ভূমির উর্বরা শক্তি বলেও একটা জিনিস রয়েছে। তুমি যদি এক জায়গায় চাষবাস করতেই থাকো, সার দিতেই থাকো, যতই তুমি সার দেওয়া না, চাষবাস করতে থাকো, লাঙল ব্যবহার করতে থাকো, বা তুমি যা কিছু করতে থাকো, কি হবে, কয়েকদিন পরে কিন্তু ভূমির যে উর্বরা শক্তি বা ন্যাচারাল যে একটা পাওয়ার রয়েছে, ফার্টিলিটি পাওয়ার, সেটা কিন্তু কমে যাবে। এটা নর্মাল। এই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পেলে বা নতুন নতুন জমি চাষাধীনে আনতে হয়, ঠিক আছে? তো এখন যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, তখন কি হবে, এর তো উর্বরা শক্তি নাই হয়ে গিয়েছে, তখন কি হবে, নতুন জমি আনতে হবে। ফলে অতিরিক্ত উৎপাদনের জন্য জমির চাহিদা বাড়ে। তাই জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কারণে খাজনার উদ্ভব হয়। অর্থাৎ তখন সেই জমিতে তুমি যতই চেষ্টা করো, ওই জমিতে আর চাষাবাদ করা সম্ভব হবে না, নতুন জমি আনতে হবে। নতুন জমি আনা মানে নতুন করে খাজনা দেওয়া। সুতরাং কি করতে হবে, খাজনার জন্য এই উৎপাদন বিধির কারণে কিন্তু কি হয়, খাজনার উদ্ভব হয় বা খাজনা বৃদ্ধি পায়। দীর্ঘকালে নিম খাজনা শূন্য হয় কেন? নিম খাজনা একটা আছে মোট খাজনা, একটা হলো নিম খাজনা, আর একটা আছে নিট খাজনা। এখন বলা হবে নিম খাজনা কেন শূন্য হয়। এর আগে আমরা জানবো নিম খাজনাটা আসলে কি। নিম খাজনাটা হলো, আমরা পড়েছিলাম না জ্ঞানমূলকে, যে স্বল্পকালে মানবসৃষ্ট উপকরণের জন্য যে পরিমাণ, জ্ঞান লিখলাম কেন, স্বল্পকালে মানবসৃষ্ট উপাদানের জন্য যে পরিমাণ খাজনা দেওয়া হয় তাকে নিম খাজনা বলা হয়ে থাকে। এখানে বলা হয়েছে অধ্যাপক মার্শাল অর্থনীতিতে নিম খাজনার বা উপখাজনা বা আধা খাজনা, নিম খাজনা হলো আধা বা উপখাজনা বা হাফ, যেটাকে বলা হয়ে থাকে আধা খাজনার ধারণাটা কি করেন, অবতারণা করেন। মনুষ্য নির্মিত বা মানুষ দ্বারা তৈরি সকল যন্ত্রপাতির জন্য স্বল্পকালে মোট উৎপাদন হতে পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায় তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয়ে থাকে। এত কঠিন ভাষা আমরা বলবো না, আমরা বলবো যে স্বল্পকালে মানবসৃষ্ট উপকরণ থেকে যে পরিমাণ খাজনা পাওয়া যায় তাকে কি বলা হয়, নিম খাজনা পাওয়া যায়। কারণ মানুষের তৈরি কলকারখানা, দালান কোঠা ইত্যাদির যোগান দীর্ঘকালে বাড়ানো যায়, কিন্তু স্বল্পকালে বাড়ানো যায় না। ফলে দীর্ঘকাল হতে এগুলো থেকে কোনো অতিরিক্ত আয় পাওয়া যায় না, তাই দীর্ঘকালে নিম খাজনা শূন্য হয়। এখন দেখা যায় কি যে দীর্ঘকালে সব জিনিসই পরিবর্তনশীল। আমরা জেনেছি যে অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘকালে সব জিনিসই চেঞ্জ করা যায়। সেটা হোক তোমার একটা ছোট্ট কলম থেকে শুরু করে পুরো ফ্যাক্টরি চেঞ্জ করা যায়। তাহলে কি হয়ে থাকে, দীর্ঘকালে এই নিম খাজনার ধারণাটি কার্যকর হয় না, যেহেতু নিম খাজনা বলতে শুধুমাত্র স্বল্পকালে খাজনা পাওয়াকে বোঝায়, আর দীর্ঘকালে দালান কোঠা সব কিছু চেঞ্জ করা যায়। তাহলে কি হয়, এই নিম খাজনা ধারণাটা কি হয় না, কার্যকর হয় না। তারপর রয়েছে ভূমির উর্বরতার পার্থক্যের কারণে কেন খাজনা সৃষ্টি হয়। ভূমির উর্বরতার পার্থক্যের কারণে কেন খাজনা সৃষ্টি হয়, আমরা এতক্ষণ ধরে এটাই বলেছি যে ভূমির উর্বরতা শক্তি কিন্তু অসীম নয়, সসীম। মানে এটা কিন্তু দীর্ঘকাল, যুগের পর যুগ চলতে থাকে না, কোনো একটা সময়ে বা নির্দিষ্ট কালের পর এটা কিন্তু স্টপ হয়ে যায়। অর্থাৎ কি হয়, উর্বরতা শক্তি কিন্তু কমে যায়, যার ফলে কি হয়, নতুন নতুন জমি চাষাবাদে আনতে হয়, চাষের অধীনে আনতে হয়, বা নতুন নতুন জমি আমাদেরকে ইনক্লুড করতে হয়। ফলে সেই কারণে কিন্তু খাজনা বেশি বা খাজনা কম হয়, বা খাজনা সৃষ্টি হয় বেশি। যে জমি বেশি উর্বর, আবার কোনো জমি কম উর্বর, ভূমির এরূপ পার্থক্যের কারণে ভূমিতে বেশি ফসল হয় এবং কোনো ভূমিতে কম ফসল হয়। ফলে উর্বরতার পার্থক্যের জন্য এরকম উদ্বৃত্ত খাজনা হিসেবে সৃষ্ট এই উদ্বৃত্ত খাজনা হিসেবে দেওয়া হয়। এখানে কি বলেছে যে কোনো জমি ন্যাচারালি বেশি উর্বর, কোনো জমি ন্যাচারালি কম উর্বর। ফলে কম উর্বর জমিতে কম ফসল হবে, বেশি উর্বর জমিতে বেশি ফসল হবে। ফলে কি হয় যে মানুষের কাছে তখন বেশি উর্বর জমিটা বেশি প্রায়োরিটি পায়, আর কম উর্বর জমিটা কম প্রায়োরিটি পায়। তাহলে বেশি উর্বর জমির জন্য আমার কি করতে হবে, ন্যাচারালি বেশি খাজনা দিতে হবে। কি করতে হবে, বেশি খাজনা দিতে হবে। এর জন্য কি হয়, এই উর্বরতা শক্তির পার্থক্যের জন্য খাজনা কিন্তু কি হয়, সৃষ্টি হয়। আর এখানে বলা হয়েছে মোট খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্য। নিম খাজনা আমরা একটু আগে দেখেছি না, নিম খাজনা, ডেভিড রিকার্ডো হলো খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত, বা তিনি এটার জনক। আর মার্শাল হলো নিম খাজনার ধারণাটি দেয়। এখানে একটি নির্দিষ্ট সময়ে কোনো জমি ব্যবহারের জন্য মালিককে চুক্তি অনুযায়ী যে মোট অর্থ দেওয়া হয় তাকে বলা হয়ে থাকে মোট খাজনা। আর মানুষের তৈরি উৎপাদনের উপকরণের জন্য যোগান দেওয়া হয় যে
উপকরণের যোগানের জন্য স্বল্পকালে যে খাজনা পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিট খাজনা, সরি নিম খাজনা বলা হয়। কি বলা হয়? নিম খাজনা। এখানে পার্থক্যটা বুঝতে পারলে? পার্থক্যটা হলো একটা মোট খাজনা বলতে জমির জন্য, জমি ব্যবহারের জন্য আমরা জমির মালিককে যে পরিমাণ টাকা দিচ্ছি সেটাকে বলা হচ্ছে মোট খাজনা। আর নিম খাজনা হচ্ছে যেটা আমরা মানবসৃষ্ট উপকরণের জন্য স্বল্পকালে যে পরিমাণ খাজনা দিতে হচ্ছে সেটা হলো নিম খাজনা। আরেকটা কথা বলা যায়, নিম খাজনা হয়েছে প্রবক্তা হলো মার্শাল এবং মোট খাজনার প্রবক্তা হলো ডেভিড রিকার্ডো। এইটাই হলো আমাদের মোট পার্থক্য। তাহলে এই ছিল আজকের মতো তোমাদের এই চ্যাপ্টার থেকে ওর জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন। এই পর্যন্তই ছিল তোমাদের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।